তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল বিষয় নিয়ে। মাধ্যমিক 2027 সাল যারা দিতে চলেছ তাদের জন্য ভূগোল বিষয়ের যে আমাদের ভারত বলে যে চ্যাপ্টারটা রয়েছে, মাধ্যমিক ভূগোল ও পরিবেশ ভারত চ্যাপ্টার থেকে আমরা এখানে প্রস্থ বরাবর হিমালয়ের যে শ্রেণী বিভাগ হয় এবং দৈর্ঘ্য বরাবর সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। এটা একটা সহজ জিনিস, কিন্তু এগুলো হচ্ছে ভুলে যাওয়ার মতো জিনিস, তাই জন্য এর উপরে ভিডিও তৈরি করার প্রয়োজন মনে করলাম আমি। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এগুলোকে রিভিশনের জন্য দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা এখান থেকে তাহলে শুরু করা যাক। তো প্রশ্নে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো, অথবা প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো, অথবা হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে পর্বত শ্রেণীগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে পরীক্ষাতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা আমরা জানি সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা, এবং প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণে 4টা সমান্তরাল পর্বত রয়েছে। হিমালয় পর্বত তো না যে একটাই শুরু পর্বতমালা রয়েছে এমনটা নয়, এখানে 4টা পরপর সমান্তরাল পর্বত শ্রেণী রয়েছে। এইভাবে পরপর 4টা এখানে পর্বত শ্রেণী দেখতে পাই আমরা। সেই 4টা হচ্ছে সব থেকে উপরে যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা ট্রান্স হিমালয় দেখতে পাই, এবং তারপরে যেটা দেখতে পাই ট্রান্স হিমালয়ের নিচে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় বলে থাকি। তো প্রথমে দেখতে পাই আমরা হচ্ছে তেথিস, এবং 2 নম্বরে হিমাদ্রি, 3 নম্বরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হিমাচল বা মধ্য হিমালয় বলে বলা হয়, বা অব হিমালয় নামেও এটা পরিচিত, এই 3 নম্বরটা। এবং সব থেকে নিচে যে দিকটা দেখতে পাই সেটা হচ্ছে শিবালিক হিমালয়, এখানে নাম দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি তাহলে ভারতের ম্যাপে আমরা ঠিক এইরকম ভাবে দেখতে পাবো। এই যে অংশটুকু দেখছো এই সবটাই হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়ের অন্তর্গত। এই ট্রান্স হিমালয়ের মধ্যে যে সমস্ত পর্বতমালা রয়েছে সেই পর্বতগুলো হচ্ছে একটা কারাকোরাম পর্বত রয়েছে সব থেকে উঁচুতে, এবং কারাকোরামের নিচে হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কার, এরপরে আরো রয়েছে পীরপাঞ্জাল রয়েছে, এরকম ভাবে রয়েছে। তো এই যে ট্রান্স হিমালয়ের এটা কিন্তু দেখতে পাই আমরা সব থেকে উঁচু, যেখানে পর্যন্ত যাওয়া কিন্তু খুব মুশকিল এই জায়গাটায় যাওয়া ট্রান্স হিমালয়ে। এবং এই ট্রান্স হিমালয়ের পরে এই যে হলুদ অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই হলুদ অংশকে বলা হচ্ছে গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয়, যেটাকে আমরা হিমাদ্রি হিমালয় বলে থাকি। এবং এই নীল কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়াটার কালার, নীল কালার, সেই কালারটা হচ্ছে এখানে হচ্ছে হিমাচল হিমালয় বলছি আমরা এটাকে। কি বলছি? হিমাচল হিমালয়। এবং সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলছি আমরা শিবালিক হিমালয়, যেটা তোমরা দেখলে। তো এই হচ্ছে 4টা আমাদের প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ। তো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা ট্রান্স হিমালয়ের কথা বলি, যে ট্রান্স হিমালয়ের তাহলে বিশেষ কি এখানে বৈশিষ্ট্য রয়েছে, এই যে ট্রান্স হিমালয়, এই যেটুকু যেটা রয়েছে আমাদের এই ট্রান্স হিমালয়ে এখানে কি কি বৈশিষ্ট্য, তো এখানে তোমাদের পয়েন্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা যারা নোট যাদের কাছে আছে তাদের সেখান থেকে পড়তে পারো, অথবা যাদের কাছে নোট নেই তাহলে এই ভিডিওগুলো থেকে তোমরা নোট কিন্তু তৈরি করতে পারবে। ভিডিওকে পজ করে দিয়ে এবং নিজের মতো করে নোট তৈরি করে নেবে। তো এখানে ট্রান্স হিমালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে হিমালয়ের সব থেকে উত্তরে এটি অবস্থিত। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সব থেকে উত্তর দিকেই কিন্তু এটি অবস্থিত। পর্বত শ্রেণীটি ধীরে ধীরে তিব্বত মালভূমিতে গিয়ে মিশে গেছে, কারণ এই দিকে যে রয়েছে আমাদের, আমরা জানি যে এদিকে চীন রয়েছে এবং চীনের এই অংশটা আমরা তিব্বত নামে জানি। তো এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ধীরে ধীরে তিব্বত মালভূমিতে এসে মিশেছে। আশা করছি সকলের বোঝা যাচ্ছে। আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে প্রথমবারের প্রবল যখন ভূ আলোড়ন হয়েছিল, ভূ আলোড়ন মানে হচ্ছে আমাদের ভূমিকম্পকেও বলা হয়, ভূ আলোড়ন মানে হচ্ছে আমরা অগ্নুপাতকেও বলে থাকি, ভূ আলোড়ন মানে হচ্ছে আমরা প্লেটের যে চলন দেখতে পাই, ক্লাস 9-এ তোমরা পড়েছো, সেই প্লেটের চলনকে, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা ভূ আলোড়ন বলে থাকি। তো এই ভূ আলোড়নের ফলে তেথিস হিমালয়ের সৃষ্টি হয়েছে। আমরা জানি এখানে প্রথমে একটা সমুদ্র ছিল, এবং সেই সমুদ্রটা বুঝে গিয়ে আজকে এখানে তৈরি হয়েছে হিমালয় পর্বত শ্রেণী। তো এখানে তোমরা যেটা রয়েছে এবার 3 নম্বর পয়েন্ট, যে এই পর্বত শ্রেণীটির দৈর্ঘ্য প্রায় হচ্ছে 1000 কিমি, এবং চৌড়া যদি বলি তাহলে হচ্ছে 40 কিলোমিটার। দৈর্ঘ্য মানে হচ্ছে 1000 কিলোমিটার, এবং চৌড়া যদি বলে থাকি তাহলে হচ্ছে সেটা 40 কিলোমিটারের মতো। নেক্সট এখানে বলেছে যে এর গড় উচ্চতা যদি বলা হয়, হাইট যদি বলা হয়, তাহলে হচ্ছে 3000 থেকে 4300 মিটারের কাছাকাছি এর একটা হাইট রয়েছে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে জাস্কার বা দেওসাই পর্বত এই হিমালয়ের প্রধান অংশ। জাস্কার বা দেওসাই হচ্ছে এখানকার সব থেকে উচ্চতম অংশ যেগুলো রয়েছে এখানে কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানকার যদি সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় এই ট্রান্স হিমালয়ের মধ্যে, তাহলে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে জাস্কার পর্বতমালায়, যেটা এই যে জাস্কার পর্বতমালা এখানেই রয়েছে। এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে
লিও পারগেল, যার উচ্চতা হচ্ছে 7,420 মিটার। তোমাদের কাছে যদি ভূগোলের টেক্সট বুক থাকে অবশ্যই আছে, তো সেখানেও তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। তো লিও পারগেল হচ্ছে এখানকার সব থেকে উচ্চতম শৃঙ্গ। এটা হচ্ছে তেথিস হিমালয়ের, কিন্তু তেথিস হিমালয়ের কথা বলছি, যেটাকে আমরা ট্রান্স হিমালয় নামেও জেনে থাকি। তো এই তেথিস হিমালয় যেটা রয়েছে, তেথিস হিমালয়ের যেটা সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে জাস্কার পর্বতমালাতে আমরা দেখতে পাবো, এবং এর যেটা সর্বোচ্চ উচ্চতা শৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে লিও পারগেল, 7,420 মিটার। ভারতীয় অংশে তেথিস হিমালয়ের প্রায় ক্ষয়ে গিয়ে বিশাল আকৃতির একটি মালভূমিতে পরিণত হয়েছে। ভারতীয় অংশ এগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত, তো ক্ষয়ে গিয়ে এটা হচ্ছে বর্তমান সময়ে মালভূমিতে পরিণত হয়েছে, যেদিকে যে অংশটুকু ভারতে রয়েছে। এরপরে এদিকে এখানে এটা তো নয় যে এই পর্বতমালাটা ঠিক এইখানেই শেষ হয়ে গেছে, নো, এটা হচ্ছে আরো এদিকে বিস্তার রয়েছে, কিন্তু এটা হচ্ছে চীনের অন্তর্গত। তো চীনের অন্তর্গত তো আমাদের তো নয়, সেটা চীন দেখাবে, চীনে অন্য কেউ পড়াবে সেটা জিনিস, তো সেটা হচ্ছে অন্য বিষয়। তো এই পর্বত শ্রেণীর অধিকাংশ তিব্বতে অবস্থিত এবং ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের মধ্যেই যেটুকু রয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরেই সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে এটা হচ্ছে এদিকে হচ্ছে লাদাখ অঞ্চল আলাদা হয়ে যাওয়ার পরে তো লাদাখে সেটা অন্য বিষয়, লাদাখে বিস্তৃত রয়েছে। এই হচ্ছে আমাদের তেথিস হিমালয়। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তোমরা এখান থেকে দেখে, এবং ম্যাপ তোমাদের সামনে রয়েছে, এই ম্যাপ থেকে তোমরা দেখে পড়তে পারবে। নেক্সট যেটা রয়েছে এই যে হিমাদ্রি হিমালয়, এই যে যেটা ট্রান্স হিমালয়ের কথা বললাম, এটা তো হয়ে গেল ট্রান্স হিমালয়। এবং ট্রান্সের নিচে যে এই যে হলুদ পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, হলুদ কালার যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়, যেটা হচ্ছে আমাদের তেথিস হিমালয়ের ঠিক নিচে। এটা হচ্ছে প্রায় 7 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তেথিস হিমালয় সৃষ্টির সময় হিমাদ্রি বা উচ্চ হিমালয় এর উত্থান হয়েছিল। হিমালয় পর্বতের এই অংশটি বছরের অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকে, কারণ এটা অনেক উঁচুতে রয়েছে এবং এখানে বৃষ্টিপাত হয় না, সরাসরি এখানে বরফ পড়ে। তো বরফের জন্য এখানে বরফেই ঢাকা থাকে বছরের সর্বাধিক সময়। একে হিমাদ্রি বা হিমগিরিও বলা হয়। তেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত পর্বত শ্রেণীটি গড়ে 6,000 মিটার উঁচু, প্রায় 50 কিলোমিটারের মতো প্রশস্ত রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয় যেটা আমরা পড়ছি। তো হিমালয়ের বিখ্যাত যে শৃঙ্গগুলি রয়েছে সবগুলো কিন্তু এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। বিখ্যাত শৃঙ্গগুলি যেমন কি কি রয়েছে, যেমন মাউন্ট এভারেস্ট আমরা দেখতে পাবে 8,848 মিটার দেখতে পাবে। মাউন্ট এভারেস্ট এখানেই অবস্থিত, এই হিমালয়ের অন্তর্গতই অবস্থিত। এবং এরপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা 8,598 মিটার, এটাও এখানে দেখতে পাবে। ধবলগিরি রয়েছে 8,172 মিটার, এখানেই দেখতে পাবে। এখানে মানে এই হিমাদ্রি হিমালয়েই দেখতে পাবে। নাগা পর্বত যেটা রয়েছে সেটাও এখানে দেখতে পাবে। অন্নপূর্ণা, নন্দা দেবী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানেই দেখতে পাবে তোমরা। তো যেটা আমাদের রয়েছে এছাড়াও যেগুলো দেখতে পাবে, মানসালু দেখতে পাবে, চৌবা দেখতে পাবে, লোটাস পর্বতমালা দেখতে পাবে, অন্নপূর্ণা, কেদারনাথ, কামেট, ধবলগিরি, নন্দা দেবী, মাকালু, এই সমস্ত পর্বত শ্রেণী কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এরপরে যদি ম্যাপটা যদি তোমরা দেখো এখানে, তাহলে এখানে দেখতে পাবে যে এই যে হিমাদ্রি হিমালয় যেটা রয়েছে, এই যে এটার কথাই বলছি তোমাদেরকে। তো এই হচ্ছে হিমাদ্রি হিমালয় অংশ, এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়। যত সব রয়েছে এই যে এখানেই রয়েছে আমাদের একটা পর্বত শ্রেণী যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং এখানে দেখতে পাবে তোমরা নন্দা দেবী, অন্নপূর্ণা, ধবলগিরি, এইখানেই যত সব জিনিস দেখতে পাবে। এবং যেটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা তো নেপালে অবস্থিত। তো এই জায়গাটাই তোমরা দেখতে পাবে হচ্ছে হিমাদ্রি হিমালয়ের মাউন্ট এভারেস্ট অংশটা তোমরা এই জায়গাটাতেই লক্ষ্য করতে পারবে, নোটিস করতে পারবে। তো আশা করছি এখান থেকে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়ের অংশ। যদি বোঝা না যায় তো এখানে আরেকবার গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অংশটাকে আমরা বলছি হিমাদ্রি হিমালয়। এবং এইখানে যে অংশটা ছিল এটা কিন্তু ছিল হচ্ছে ট্রান্স হিমালয় বা তেথিস হিমালয়, যেটা আমরা এর আগে পয়েন্টে দেখে নিলাম। এবার এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়। এটা কিন্তু আমরা পড়ছি প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ। তো আশা করছি বোঝা যাচ্ছে খুব ভালো করে। তো এই হচ্ছে নেক্সট যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে হিমাচল বা মধ্য হিমালয়ের কথা যদি বলি, তাহলে হিমাচল বা মধ্য হিমালয় এটা হচ্ছে প্রায় 2 কোটি বছর আগে পরবর্তী প্রবল ভূ আলোড়নের ফলে এটা কিন্তু তৈরি হয়েছিল 2 কোটি বছর আগে। এবং হিমাদ্রির দক্ষিণে হিমাচল পর্বত শ্রেণী এটা সৃষ্টি হয়েছে, দক্ষিণে শিবালিক পর্বত শ্রেণী ও উত্তরে হিমাদ্রি হিমালয়ের মধ্যে হিমাচল হিমালয় অবস্থিত। উত্তরে কি রয়েছে, উত্তরে আমরা দেখলাম যে সবার থেকে উপরে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো ট্রান্স হিমালয় রয়েছে। ট্রান্স হিমালয়ের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের নিচে যেটা রয়েছে এই হিমাদ্রি হিমালয়। এরপরে হিমাদ্রি হিমালয়ের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাচল হিমালয়। এই হিমাচলের পরে আবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে শিবালিক হিমালয়।
আঁচল। তো তোমরা এভাবে খাতা দেখে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই কিন্তু মনে থাকবে। আর এগুলো হচ্ছে মনে রাখার জিনিস, বোঝার জিনিস। মুখস্থ করে কিন্তু কখনো এই জিনিসগুলো বেশি দিন তোমরা ধরে রাখতে পারবে না। তো বারবার এই জিনিসগুলোকে রিভিশন করবে, আশা করছি মনে থাকবে খুব সহজেই। তো হিমালয় যেটা রয়েছে তোমাদের বললাম, উপরে সব থেকে রয়েছে আমাদের ট্রান্স হিমালয় ফার্স্ট নম্বরে, 2 নম্বরে রয়েছে আমাদের হিমাদ্রি, এবং 3 নম্বরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে হিমাচল হিমালয়। তো এই হিমাচল হিমালয়ের মধ্যে যেগুলো আমরা দেখবো, যে বললাম যে উত্তরে রয়েছে, দক্ষিণে রয়েছে শিবালিক এবং উত্তরে রয়েছে হিমাদ্রি হিমাচল। এই পর্বত শ্রেণী 1500 থেকে 4500 মিটার পর্যন্ত উঁচু রয়েছে এবং 60 থেকে 80 কিলোমিটার প্রশস্ত রয়েছে। এখানকার যেগুলো তোমরা পর্বত শৃঙ্গ দেখতে পাবে সেগুলো হচ্ছে পর্বত শ্রেণী, সেটা হচ্ছে পীরপাঞ্জাল পর্বত শ্রেণী, ধওলাধর পর্বত শ্রেণী, নাকটিব্বা, এই সমস্ত পর্বত শ্রেণী কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তো এরপরে যেটা বলা হয়েছে যে এই অঞ্চলের উল্লেখযোগ্য শৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে কেদারনাথ শৃঙ্গ, যেটা কোথায় দেখতে পাওয়া যায়, উত্তরাখণ্ড, উত্তরা অঞ্চল, এইভাবে নাম রয়েছে। উত্তরাখণ্ডে মূলত এটা রয়েছে, উত্তরাখণ্ড, যেটা আগে উত্তরা অঞ্চল নামেও পরিচিত ছিল। তো উত্তরাখণ্ড জায়গায় কিন্তু তোমরা এই কেদারনাথ জিনিসটা দেখতে পাবে। কেদারনাথ, বদ্রীনাথ, এই জিনিসগুলো হচ্ছে এই পর্বত শ্রেণীর মধ্যেই রয়েছে। আশা করছি বোঝা যাচ্ছে। হিমাচল হিমালয়ের মধ্যে তোমরা যে পর্বত শ্রেণী দেখতে পাবে, কি কি বললাম, পীরপাঞ্জাল দেখতে পাবে, নাকটিব্বা দেখতে পাবে, ধৌলাধর, এবং উত্তরাখণ্ডের একটা খুব বিখ্যাত জায়গা রয়েছে মুসৌরি। এই মুসৌরি জায়গাটার নাম হয়তো শুনেছ। এই মুসৌরিটাও কিন্তু তোমরা এই হিমাচল হিমালয়ের মধ্যে দেখতে পাবে। আর আমাদের যেটা পশ্চিমবঙ্গে রয়েছে দার্জিলিং, এই দার্জিলিংটাও হচ্ছে এর মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। প্রধান এইগুলো হচ্ছে পর্বত শ্রেণী, দার্জিলিং পর্বতমালা, মহাভারত পর্বতমালা কিন্তু এখানকার প্রধান। পীরপাঞ্জাল হচ্ছে এখানকার সব থেকে বৃহত্তম পর্বত শ্রেণী বলা যায়। এবং এখানে যে সমস্ত গিরিপথগুলো দেখতে পাবে, গিরিপথ মানে যে পাহাড় রয়েছে, তো এই পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার পাতলা যে রাস্তা থাকে সেটাকে গিরিপথ বলা হয়। তো এখানে গিরিপথ যেগুলো দেখতে পাবে, যেমন বুন্দিলগির গিরিপথ দেখতে পাবে এখানে তোমরা। কোথায়? এই হিমাচল হিমালয়ের মধ্যে বুন্দিলগিরি। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, এখানে দেওয়া নেই, এক্সট্রা করে বলছি। এবং বানিহাল পাস তোমরা দেখতে পাবে, বানিহাল পাস বা বানিহাল গিরিপথ এখানে দেখতে পাবে হিমাচল হিমালয়ের মধ্যে। এই গিরিপথগুলো ওখানে দেখতে পাবে। আর সব থেকে বড় যেটা রয়েছে, যে হিমাচল হিমালয়ের মধ্যে আমাদের যে এশিয়া মহাদেশ রয়েছে, সেই এশিয়া মহাদেশের দীর্ঘতম একটা টানেল রয়েছে। এশিয়া মহাদেশের দীর্ঘতম একটা টানেল রয়েছে, সেই টানেলের নাম হচ্ছে জোহর টানেল, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, টানেলকে সুড়ঙ্গ বলে থাকি। তো জোহর টানেল বা সুড়ঙ্গ যেটা রয়েছে দীর্ঘতম এশিয়ার মধ্যে, এখানেই অবস্থিত রয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 2/35 কিলোমিটার। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এখান থেকে জিকের ফ্যাক্ট, কিন্তু আমি বলে দিলাম। এটা এই জিনিসগুলো হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবে বা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, খুব চান্সেস রয়েছে। এরপরে চৌখাম্বা, বদ্রীনাথ, তারপরে ত্রিশূল, এই জাতীয় তোমরা হচ্ছে এখানে শৃঙ্গগুলো দেখতে পাবে। কেদারনাথ দেখতে পাবে, বদ্রীনাথ দেখতে পাবে, ত্রিশূল পর্বত শৃঙ্গ দেখতে পাবে। এই অংশে অনেক উপত্যকা দেখা যায়, যেমন কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, হিমাচল হিমালয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। হিমাচলের নদী উপত্যকাগুলি খুব গভীর আর গিরিখাত বিশিষ্ট হয়, যেগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য এখানে প্রচুর মানুষ এখানে ভ্রমণের জন্য যায়। তো এগুলো হচ্ছে স্পেশাল ফ্যাক্ট এগুলোতে রয়েছে। তো এই হচ্ছে ম্যাপের মধ্যে আবার তোমাদের এখানে মনে করিয়ে দিয়ে একবার, যে এই অংশটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়ের অংশ ছিল। এবং যেখানে আমরা দেখলাম এখানে কারাকোরাম ছিল, লাদাখ, জাস্কর। নেক্সট হচ্ছে এই যে হিমাচলের মধ্যে এখনই বললাম তোমাদের, এখানে পীরপাঞ্জালও রয়েছে, দার্জিলিং রয়েছে আমাদের এখানে। উত্তরাখণ্ডে তোমরা কেদারনাথ, বদ্রীনাথ, এই জিনিসগুলো দেখতে পাবে। এবং এই হিমাচলের পরে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি পর্বত শ্রেণী দেখতে পাবে হিমাচলের পরে, মনে করে বলো। হিমাচলের পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমরা এখানে শিবালিক পর্বত শ্রেণী তোমরা দেখতে পাবে। হিমাচলের পরে কি দেখতে পাওয়া যায়? শিবালিক পর্বত দেখতে পাওয়া যায়। সব থেকে উপরে হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, আর সব থেকে শেষে যেটা 4 নম্বরে রয়েছে সেটা হচ্ছে শিবালিক পর্বত শ্রেণী হিমালয়ের মধ্যে আমরা দেখতে পাই। তো এবার হচ্ছে সেই জিনিসটাই আলোচনা করবো, যে শিবালিক বা বহির হিমালয় এটাকে বলা হয়, কারণ এটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী যে রয়েছে সেটা হচ্ছে আমাদের সব থেকে নিচের দিকে রয়েছে, তাই জন্য একে বলা হচ্ছে বহির হিমালয় বলা হয়। এই যে সব থেকে নিচে যেহেতু রয়েছে হিমালয়ের, তাই জন্য একে বলা হচ্ছে বহির হিমালয়। এরপরে আর নেই, তাই জন্য একে বলা হচ্ছে। তো প্রায় 30 লক্ষ বছর আগে হিমালয় পার্বত্য অঞ্চলের শেষে প্রবল ভূ আলোড়নের সময় দক্ষিণতম পর্বত শ্রেণী শিবালিকের সৃষ্টি হয়েছে। শিবালিক পর্বত শ্রেণী গড়ে প্রায় 600 থেকে 1500 মিটার উঁচু হতে পারে। এখানে যদি তোমরা দেখো এবং চৌড়া যদি দেখো তাহলে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত চৌড়া হতে পারে। আর যেখানে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে জম্মু, ডাফলা, মিরি, তারপরে আবোর,
এইগুলো পাহাড় তোমরা এই জায়গাটাই দেখতে পাবে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে কোন জিনিসটা, কোন পাহাড়টা বা কোন পর্বত শৃঙ্গ কোন হিমালয়ের অন্তর্গত রয়েছে। যদি একটু কঠিন প্রশ্ন করে কিন্তু এইগুলো দিয়েই প্রশ্ন হবে। এই পর্বত শ্রেণী কোটা, পাটলি, কোঠরি, চুম্বি, কিয়ারদা, চৌখাম্বা, উদ্ধামপুর, কোটলি প্রভৃতি বিভিন্ন উপত্যকা, যেটাকে আমরা দুন বলে জানি, এই মধ্য হিমালয় থেকে বিচ্ছিন্ন হয়েছে। তো এই হচ্ছে এখানকার শিবালিক বা বহির হিমালয়ের অন্তর্গত। এই যে এটাকে বলছি আমরা বহির হিমালয়। এবং সব থেকে উপরে বলে দিচ্ছি, বারবার রিভিশন করিয়ে দিচ্ছি, সব থেকে উপরে হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়, এবং ট্রান্স হিমালয়ের পরে যেটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়ের পরে যেটা হচ্ছে 3 নম্বরে আমাদের হিমাচল হিমালয়, এবং সবার শেষে যেটা রয়েছে আমাদের শিবালিক হিমালয়। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে 4টা, যেটা হচ্ছে আমরা কি বরাবর বিভাজন করলাম, এটাকে আমরা প্রস্থ বরাবর বিভাজন করলাম। তো এই প্রস্থ বরাবর বিভাজন করে আমরা 4টা অংশ পেলাম হিমালয়ের, যেগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল ভাবে কি রয়েছে, বিস্তৃত রয়েছে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো বললাম, যে পর্বত শৃঙ্গগুলো বললাম, সেগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, আর এগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ, এবং দৈর্ঘ্য বরাবর কি কি শ্রেণীতে ভাগ করা হয়েছে হিমালয়কে, সেটা এবার আমরা আলোচনা করব। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের আমাদের শ্রেণী বিভাগ। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগে বলতে গিয়ে যে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে আমাদের যে হিমালয় পর্বতমালা রয়েছে, এই হিমালয় পর্বতমালাকে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করে থাকি। কয়টি শ্রেণীতে ভাগ করি? 3টা শ্রেণীতে ভাগ করে থাকি। সেই 3টা শ্রেণী হচ্ছে, একটা আমাদের হচ্ছে এই পশ্চিম হিমালয় একটা বলছি, একটা আমরা মধ্য হিমালয় বলছি, এবং আরেকটা আমরা বলছি পূর্ব হিমালয়। কি কি বললাম? একটা বললাম পশ্চিম হিমালয়, এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর ভাগ। এর আগের পার্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রস্থ বরাবর, এবং এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর ভাগটা দেখছি। তো একটা হচ্ছে আমরা পশ্চিম হিমালয় দেখবো, একটা হচ্ছে আমরা মধ্য হিমালয় দেখবো, এবং 3 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে পূর্ব হিমালয়। তো এইভাবে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বত শ্রেণীকে। এবার কোথায় থেকে কয়টুকু অংশ কিভাবে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখবো। তো ফার্স্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এই পশ্চিম হিমালয়টাকে আলোচনা করব। এখানে আমি অন্য কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। তো এই জিনিসটা আমরা হচ্ছে আলোচনা করব ফার্স্ট। তো এখানে বলা হচ্ছে যে এটি পশ্চিমে নাগা পর্বত থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমা বা কালী নদী পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। এখানে রয়েছে একটি পর্বতমালা যেটার নাম হচ্ছে নাগা পর্বতমালা, এবং কালী নদী যেটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটায় রয়েছে কালী নদী, যেটা নেপালে রয়েছে। তো এইখান থেকে হচ্ছে এই অংশ পর্যন্ত একটা কিন্তু আমরা পাচ্ছি। এটাকে আমরা বলছি পশ্চিম হিমালয়, পশ্চিম হিমালয় এটাকে আমরা বলে থাকি, যেটা হচ্ছে নাগা পর্বত যেটা রয়েছে, এই নাগা পর্বত থেকে পশ্চিমে কালী নদী পর্যন্ত, পুরো নাম হচ্ছে কালীগণ্ডকী নদী, তো এই কালী নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটাকে যদি আবার ভাগ করি আমরা, তো 3টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কাশ্মীর হিমালয় পাবো আমরা, যেটা জম্মু কাশ্মীরে বিস্তৃত রয়েছে। কাশ্মীর হিমালয় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে, এবং এখানে হচ্ছে কারাকোরাম, লাদাখ, কারাকোরাম, তারপরে লাদাখ, তারপর হচ্ছে জাস্কর, পীর পাঞ্জাল, শিবালিক এখানকার পর্বত শ্রেণী, যেটা আমরা এর আগে দেখলাম। এবং কাশ্মীর হিমালয়ের পীর পাঞ্জাল আর হিমাদ্রির মাঝখানে বিখ্যাত রয়েছে কাশ্মীর উপত্যকা। এই যে জায়গাটায় আমরা দেখতে পাবো কাশ্মীর উপত্যকা, এটা হচ্ছে আমরা যখন দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ করছি তো সেই হিসাবে দেখছি। এবং এখানে একটা গিরিপথ রয়েছে যেটাকে আমরা বলছি জজিলা গিরিপথ। কি গিরিপথ? জজিলা গিরিপথ আমরা দেখতে পাবো। তো এই জজিলা গিরিপথের দক্ষিণ দিকে রয়েছে হিন্দুদের তীর্থস্থান অমরনাথ গুহা রয়েছে, কিন্তু এখানে অমরনাথ ধাম, অনেকে বেড়াতে যায়, তীর্থক্ষেত্রে যায়। তো এটা হচ্ছে একটা জিনিস। এবং এখানে যদি আমরা দেখি আরেকটা অংশ দেখতে পাবো আমরা হিমাচল হিমালয়। প্রথমে একটা দেখলাম আমরা, কি দেখলাম, যে কাশ্মীর হিমালয় একটা অংশ, তারপর একটা দেখছি আমরা 2 নম্বরে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় হচ্ছে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের কিছু অংশ জুড়ে বিস্তৃত রয়েছে হিমাচল হিমালয়। প্রায় 5,600 বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত রয়েছে, এবং এটি 60 থেকে 80 কিলোমিটারের মতো চৌড়া রয়েছে। এবং উচ্চতার কথা যদি বলা যায় এই হিমাচল হিমালয়ের, তাহলে হিমাচল হিমালয়ের উচ্চতা হচ্ছে প্রায় 3,500 থেকে 4,500 কিলোমিটারের কাছাকাছি। 3,500 থেকে 4,500 কিলোমিটারের আশেপাশে পর্যন্ত এর উচ্চতা রয়েছে। এবং এখানকার যদি পর্বত শ্রেণী আমি বলি এই হিমাচল হিমালয়ের, তাহলে ধৌলাধর, নাগটিব্বা হচ্ছে এখানকার পর্বত শ্রেণী, যেটা আমরা প্রস্থ বরাবর হিমালয়ের বিভাজনেতেও দেখলাম। এবং এখানে আরেকটা যেটা হিমালয় দেখতে পাবো, প্রথমে কি দেখলাম আমরা? প্রথমে দেখলাম যে কাশ্মীর হিমালয়, তারপরে হিমাচল হিমালয় যেটা পাঞ্জাবের অংশ, এবং এই যে উত্তরাখণ্ড যেটা অংশ রয়েছে, এই উত্তরাখণ্ড অংশটাকে নিয়ে এই জায়গাটায় গঠিত হচ্ছে কুমায়ুন হিমালয়।
কারণ উত্তরাখণ্ডকে একসময় কুমায়ুনও বলা হয়, কুমায়ুন নামেও কিন্তু পরিচিত। এটা হচ্ছে উত্তরাখণ্ডের পুরোপুরি রাজ্য জুড়ে বিস্তৃত, প্রায় 46,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, পুরোপুরি উত্তরাখণ্ড রাজ্যেই বিস্তৃত রয়েছে। এখানে শিবালিক পর্বত শ্রেণী, তারপর হচ্ছে হিমাচল, হিমাদ্রি, এই 3টি পর্বত শ্রেণী এখানে দেখতে পাওয়া যায়। এখানে এদের গড় উচ্চতার কথা যদি বলা হয়, তাহলে শিবালিকের গড় উচ্চতা আমরা দেখতে পাবো 1,000 মিটার, শিবালিকের 1,000 মিটার। এবং শিবালিকের পরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হিমাচল, হিমাচলের আমরা দেখতে পাবো এখানে 1,600 মিটার উচ্চতা। হিমাচলের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি, হিমাদ্রির উচ্চতা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 5,000 মিটার। তো এরকম ভাবে ভাগ রয়েছে। তো সবার থেকে নিচে হচ্ছে শিবালিক, শিবালিকের ওপরে হচ্ছে, শিবালিক থেকে যদি উপরে যাই তো উপরে গিয়ে আমরা কি পাবো, হিমাচল পাবো, এবং হিমাচলের উপরে গেলে আরো কি পাবো, হিমাদ্রি পাবো। হিমাদ্রির যদি উপরে চলে যাই তাহলে পেয়ে যাবো ট্রান্স হিমালয়। তো এইভাবে আমরা হচ্ছে ভাগ করছি। তো নিচ থেকে যেহেতু আমরা উপরে যাচ্ছি তাই জন্য উচ্চতাটা বাড়ছে, তো সেইভাবে এখানে দেখানো হয়েছে। কুমায়ুন হিমালয়ের কথা গেল, এবং শিবালিক আর হিমাচলের মধ্যে একটা উপত্যকা রয়েছে যেটাকে আমরা বলছি দুন উপত্যকা। কার মধ্যে রয়েছে, শিবালিক আর শিবালিক হিমাচল মধ্যে রয়েছে, শিবালিক ও হিমাচলের মধ্যে রয়েছে একটা উপত্যকা যার নাম হচ্ছে দুন উপত্যকা। এই জিনিসটা মনে রাখবে। দুন উপত্যকা, যেটাকে আমরা জানি যে একটা জায়গা রয়েছে দেরাদুন, কি রয়েছে দেরাদুন, এই যে দুন, দুন শব্দের উপত্যকা, আর এই জায়গাটা হচ্ছে এই উপত্যকার মধ্যেই অবস্থিত, যার নাম পড়ে গেছে, যার জন্য এর নাম হয়েছে দেরাদুন। এখানকার হিমবাহ সৃষ্ট একটা ঝিল রয়েছে এখানে। এই সৃষ্ট ঝিলগুলোকে এখানে তাল বলা হয় ওদের ভাষায়, উত্তরাখণ্ডের ভাষায়, ওদের আঞ্চলিক ভাষায় হ্রদ গুলোকে তাল বলা হয়, যেমন ভীমতাল, নাকতাল, এরকম ভাবে এখানে হ্রদ রয়েছে। আর এখানকার যদি উল্লেখযোগ্য জায়গা বলা হয়, মুসাউরি পর্বত শ্রেণী এখানে উল্লেখযোগ্য, এবং নন্দা দেবী, কামের, চৌখাম্বা, ত্রিশূল, দুনগেরি, এই উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যাবে। আমি এখানে ছবিগুলো এড করে দিব, তো সেগুলো তোমরা দেখতে পাবে। গঙ্গোত্রী, যমুনেত্রী যদি দেখি তাহলে এখান থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা জানি যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ এখান থেকে প্রবাহিত হয়েছে, এখান থেকেই যমুনোত্রী হিমবাহ এখানে এসে যুক্ত হয়েছে। তো গঙ্গোত্রী, যমুনেত্রী হিমবাহ এখান থেকেই দেখতে পাওয়া যাবে। হিমাচল প্রদেশের ওপর একটি বিখ্যাত উপত্যকা হচ্ছে কাংড়া উপত্যকা। এটি ধৌলাধর পর্বত শ্রেণীর পাদদেশ থেকে দক্ষিণে বিপাশা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া এই রাজ্যে রয়েছে কুলু উপত্যকা। তো এই জিনিসগুলো এখানে রয়েছে। নেক্সট আমরা দেখব মধ্য হিমালয়। মধ্য হিমালয় কি দেখব, মধ্য হিমালয় এই যে এটা রয়েছে এখান থেকে কালী নদী থেকে হচ্ছে আমাদের তিস্তা নদী পর্যন্ত, এই অংশটুকে বলছি আমরা মধ্য হিমালয়। এখান থেকে জানার দুটো জিনিস রয়েছে, যে এটা হচ্ছে সম্পূর্ণটা নেপালের অন্তর্গত। কোন দেশের অন্তর্গত, নেপালের অন্তর্গত। আর নেপাল একটা নিজস্ব সার্বভৌম স্বাধীন দেশ। এবং এইখানে যেটা দেখতে পাবো আমরা, তো এখানে দেখতে পাবো হচ্ছে একটা পর্বত শৃঙ্গ, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখানে আমরা দেখতে পাবো মাউন্ট এভারেস্ট, কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবার যেহেতু এটা মধ্য হিমালয় নেপালের অন্তর্গত রয়েছে, তাই জন্য এটা কিন্তু আমাদের সিলেবাসে দেওয়া নেই বিস্তারিত বিবরণ, যেখানে কি কি রয়েছে না রয়েছে। এখানে নেপালের যে শিক্ষক আছে, নেপালের স্কুল কলেজে সেটা পড়ানো হবে, তো আমাদের এই জায়গাটা তাই জন্য স্কিপ করে দিয়েছে। নেক্সট যেটা আমরা দেখবো, যেটা আমাদের দেশে রয়েছে আবার, সেটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়। এই যে পূর্ব হিমালয় যেটা রয়েছে, এই তিস্তা নদী থেকে হিমালয় শুরু করে, বা নেপালের এই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে আমরা হচ্ছে কোথায় পর্যন্ত যাব, তো এখানে নামচা বারোয়া একটা পর্বত শ্রেণী রয়েছে। এই পুরোটা অঞ্চল জুড়ে কিন্তু দেখতে পাবো আমরা পূর্ব হিমালয়। এখানে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে একে। একটা হচ্ছে সিকিম হিমালয় বলে একটা ভাগ করা হয়েছে, এবং ভুটান হিমালয় বলে এখানে একটা ভাগ করা হয়েছে, যেখানে ভুটানের অন্তর্গত। তো এই ভুটান হিমালয় বলে ভাগ করা হয়েছে, এবং এখানে ভাগ করা হয়েছে আরো অরুণাচল হিমালয় বলে এখানে ভাগ করা হয়েছে। কি হিমালয়, অরুণাচল হিমালয় বলেও ভাগ করা হয়েছে। এবং এখানে আরো ভাগ করা হয়েছে যে একটা উচ্চভূমি বা মালভূমি বলে এরকম ভাবে ভাগ করা হয়েছে মেঘালয়ের অংশটুকু। এরকম ভাবে এদেরকে কিন্তু ভাগ করা হয়েছে। আর এটা সবটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর ভাগ। দৈর্ঘ্য বরাবর ভাগের মধ্যে আমরা কি কি দেখলাম, 3টা ভাগ দেখলাম। একটা ভাগ দেখলাম আমরা হচ্ছে পশ্চিম হিমালয়, যেটা হচ্ছে নাঙ্গা পর্বত থেকে শুরু করে এই কালীগণ্ডকী নদী পর্যন্ত। নাঙ্গা পর্বত থেকে শুরু করে, এখানে রয়েছে নাঙ্গা পর্বত থেকে শুরু করে এই কালীগণ্ডকী হচ্ছে এটা আমাদের পূর্ব হিমালয়। মধ্য হিমালয় দেখলাম এই যে আমাদের নেপালের পূর্ব দিকটা, বা যদি আমরা বলি এই তিস্তা নদীর এইটুকু মধ্য হিমালয় নামে পরিচিত, এটা নেপালের অন্তর্গত। এবং পূর্ব হিমালয় হচ্ছে যে এই যে নেপালের পূর্ব ভাগ থেকে শুরু করে আমাদের এইখানে যে নামচা বারোয়া পর্বত রয়েছে, সেখান পর্যন্ত হচ্ছে একটা ভাগ। তো এই হচ্ছে 3টা আমাদের দৈর্ঘ্য বরাবর ভাগ রয়েছে, যেটা আমরা এখন এই পূর্ব অংশটা পড়ছি বা পূর্ব হিমালয়টা দেখবো। তো বললাম যে সব থেকে
যেটা রয়েছে এই পূর্ব হিমালয়ের অন্তর্গত। এখানে রয়েছে হচ্ছে দার্জিলিং, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত সিকিম দার্জিলিং অংশটা। তো পশ্চিমবঙ্গে সিঙ্গালীলা পর্বত শ্রেণী থেকে পূর্বে ডঙ্কিয়ালা পর্বত শ্রেণীর মধ্যে হিমালয়ের এই অংশটি অবস্থিত, এইটুকু অংশেই অবস্থিত। এরপরে হচ্ছে এখানকার পর্বত শ্রেণী যদি দেখি তাহলে সিঙ্গালীলা পর্বত শ্রেণী দেখতে পাবো, যেটা ভারতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যেটা হচ্ছে 3633 মিটার উচ্চতা রয়েছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, যেটা হচ্ছে ভারত আর নেপালের মধ্যে আমাদের কি করেছে, বর্ডার তৈরি করেছে। এখানেই রয়েছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, যেটা ভারত আর নেপালের মধ্যে বর্ডার তৈরি করেছে। এছাড়াও আমরা দেখতে পাবো এখানে দার্জিলিং, ডাউহিল, মণিভঞ্জন প্রভৃতি শৈলশিরা এখানে দেখতে পাবো। এবং ডাউহিল বলে যে জায়গাটা রয়েছে, ডাউহিল থেকে কিন্তু আমাদের মহানন্দা নদীর তৈরি হয়েছে, উৎপত্তি লাভ করেছে। তো এইটা হচ্ছে আমাদের পর্বত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এখান থেকে। এবং এখান থেকে যদি আমরা শৃঙ্গ দেখি, তো এই শৃঙ্গ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো যে কাঞ্চনজঙ্ঘা। কি শৃঙ্গ দেখতে পাবো? কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ এটা হচ্ছে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8586 মিটার। 8586 মিটার উচ্চতা এই কাঞ্চনজঙ্ঘা, এই বর্ডার কিন্তু আমরা বর্ডারেই দেখতে পাবো। এটা হচ্ছে 3 নম্বরে বিশ্বের থার্ড উচ্চতম পর্বত শৃঙ্গ। তাহলে 2 নম্বর কে আছে? এই যে 2 নম্বর এখানে ছিল কারাকোরাম পর্বত শৃঙ্গ। তাহলে ফার্স্ট কে আছে? ফার্স্ট হচ্ছে নেপালের এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে ফার্স্ট নম্বরে। আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে 2 নম্বরে কারাকোরাম এবং 3 নম্বরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট এখানে যে সমস্ত আমরা গিরিপথ দেখতে পাবো সেগুলো হচ্ছে এখানে এই পশ্চিমবঙ্গ দিয়ে যাওয়া যায়, এইগুলো জায়গা দিয়ে, যে নাথুলা গিরিপথ দেখতে পাবো, জেলাপলা গিরিপথ দেখতে পাবো, এইগুলো জায়গা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সিকিম এবং দার্জিলিং জায়গার বিস্তার। এরপরে দেখবো আমরা ভুটান হিমালয়। ভুটান হিমালয়ের মধ্যে যদি আমরা দেখি, তো এখানে আমরা কুলাকাংরি উপত্যকা দেখতে পাবো, যেটা কুলাকাংরি উপত্যকা না, মাফ করবে, কুলাকাংরি হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ এখানে দেখতে পাবো। ভুটানের এই জায়গাটা হচ্ছে ভুটান দেশ নামে পরিচিত, এবং ভুটানের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কুলাকাংরি, এখানেই অবস্থিত রয়েছে। এবং থিম্পু যেটা ভুটানের রাজধানী সেটা দেখতে পাবো। এবং এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে পারো বলে একটা জায়গা রয়েছে এখানে, সেটা হচ্ছে উপত্যকা পারো, একটা শহর রয়েছে, খুব সুন্দর জায়গা। তো এখানে এই পারো উপত্যকা তোমরা এখানে দেখতে পাবে। এরপরে যেটা আমরা দেখবো, যেহেতু এটা ভুটান দেশ, তো ভুটানের সম্পর্কে বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, সেটা সেই দেশের লোকজন পড়বে। এরপরে আমরা যেটা দেখবো, যেটা আমাদের দেশে রয়েছে অরুণাচল প্রদেশ বা অরুণাচল হিমালয়ের অন্তর্গত যেটা রয়েছে, এটা আসাম আর অরুণাচল প্রদেশ মিলিয়ে 67,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এটা বিস্তৃত রয়েছে। কোথায় কোথায়? এই অরুণাচল আর আসাম মিলিয়ে কিন্তু এই দুটো জায়গা মিলিয়ে 67,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা অবস্থিত। এখানে যে সমস্ত পর্বত শ্রেণী দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি কি দেখতে পাবো, একটা ডাফলা দেখতে পাবো এখানে, এরপরে দেখতে পাবো মিরি দেখতে পাবো, মিকির দেখতে পাবো, কৃষ্ণা, এরকম ভাবে পরপর পর্বত শ্রেণীগুলো এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে যে সমস্ত পর্বত শ্রেণীর মধ্যে যেটা সর্বোচ্চ রয়েছে সেটা হচ্ছে কাংটো বা কাঙ্গার্ডো রাইজ, এখানকার সর্বোচ্চ পর্বত শ্রেণী। এবং এখানে যে গিরিপথ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তুলংলা গিরিপথ এখানে দেখতে পাওয়া যায়। ডোমলা এইগুলো জায়গাতে দেখতে পাওয়া যায়, এগুলো গিরিপথ দেখতে যায়। তুংলা, ডোমলা এগুলো জায়গা গিরিপথ দেখতে পাওয়া যায়। গোলচা গিরিপথ, তারপরে লংজুলা গিরিপথ, তাঙ্গু গিরিপথ, এই সমস্ত গিরিপথ এখানে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে এখানকার অংশ, এবং এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা তোমাদের এখানে জায়গা রয়েছে যেটা হচ্ছে হিমালয়। এখানে শিবালিক, হিমাচল, হিমাদ্রি 3টি পর্বত শ্রেণী দেখতে পাওয়া যায় এই জায়গাটা। শিবালিকও দেখতে পাওয়া যায়, হিমাচলও দেখতে পাওয়া যায়, অর্থাৎ হিমাদ্রিও দেখতে পাওয়া যায়, শিবালিকও দেখতে পাওয়া যায় এবং হিমাচলও দেখতে পাওয়া যায়। হিমাদ্রি, হিমাচল, শিবালিক এই তিনটাই কিন্তু এই জায়গাটাই দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায়? তো এইখানে তোমরা দেখতে পাবে হচ্ছে হিমাদ্রি দেখতে পাবে, নেক্সট দেখতে পাবে হিমাচল দেখতে পাবে, তারপরে দেখতে পাবে শিবালিক। তাহলে আমরা তো ফার্স্ট ম্যাপে দেখেছি যে এইটুকুতেই পর্যন্তই ছিল, এর বেশি তো নাই। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাগুলোতে যে রয়েছে, এই যে এই পাহাড়গুলো যে রয়েছে, এখানেও এইটুকু পর্যন্ত টানা হয়েছে। এইটুকু পর্যন্তই থাকবে, কারণ আমরা ভারতে বাস করি। তো ভারতে যখন বাস করি তো সেটা বিদেশের জিনিস নিশ্চয়ই দেখাবে না, এই জিনিসগুলো তো আর এখানে শেষ না। এই করে লং করে টেনে দিই, তাহলে এই পর্যন্ত এই বরাবর সবগুলোই বিস্তৃত রয়েছে। তো সবগুলোই আমরা এই অরুণাচল প্রদেশে কিন্তু দেখতে পাবো। সেই কথাই এখানে বলেছে যে হিমালয়ের এখানে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, হিমাদ্রি, হিমাচল,
এই তিনটাই পর্বত শ্রেণীর মিলিত স্থান এখানে দেখতে পাওয়া যায়। এবং অরুণাচল প্রদেশ যেটা রয়েছে, এখানে যে সর্বোচ্চ শৃঙ্গ দেখতে পাবো সেটার নাম হচ্ছে নামচা বারওয়া। এই নামচা বারওয়া পর্বত শ্রেণী, যার উচ্চতা হচ্ছে ৭,৭৫৬ মিটার, এই জায়গাটাতেই দেখতে পাওয়া যায়। আবার বলে দিচ্ছি, এই জায়গাগুলো যে রয়েছে, এই জায়গাতে হচ্ছে, যেহেতু আমরা ভারতের মধ্যে বসবাস করছি, তাই জন্য ভারতের যতটুকুটা অবস্থান করছে এই পর্বতগুলো, সেইটুকুই দেখানো হয়েছে। কিন্তু এই পর্বতগুলো তো এমন না যে এখানেই শেষ হয়ে গেছে। এই পর্বতগুলোকে যদি আমরা টেনে নিয়ে যাই, তো এইগুলো পর্যন্ত বিস্তারিত রয়েছে, যেটা হচ্ছে সবগুলো গিয়ে আবার কোথায় মিলেছে, সবগুলো মিলেছে এই অরুণাচল প্রদেশের মধ্যে গিয়ে সবগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো আশা করছি বোঝা গেছে। এরপরে এখানে ম্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে উপরে যে পর্বত শ্রেণীটা ছিল, বা প্রস্থ বরাবর যখন আমরা দেখলাম পর্বত শ্রেণী, তো প্রস্থ বরাবর যেটা আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম, প্রস্থ বরাবর কয়টা পর্বত শ্রেণী দেখতে পেয়েছি? প্রস্থ বরাবর আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে সব থেকে উপরে যেটা ছিল টেথিস হিমালয় আমরা দেখতে পেয়েছি। সব থেকে উপরে দেখতে পেয়েছি আমরা টেথিস হিমালয়। তারপরে দেখতে পেয়েছি আমরা হিমাদ্রি হিমালয়। তারপরে দেখতে পেয়েছি আমরা হিমাচল হিমালয়। তারপরে দেখতে পেয়েছি আমরা শিবালিক হিমালয়। এইভাবে আমরা দেখতে পেয়েছি। তো প্রথমে আমরা দেখতে পেয়েছি টেথিস হিমালয়। নেক্সট আমরা দেখতে পেয়েছি ২ নম্বরে, সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। তারপরে দেখতে পেয়েছি আমরা হিমাচল হিমালয়। তারপরে ৪ নম্বরে দেখতে পেয়েছি শিবালিক হিমালয়। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রস্থ বরাবর বিভাজন। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর বিভাজন দিয়েছে, যেটা হচ্ছে নাগা পর্বত থেকে নেপালের যে পশ্চিম ভাগ রয়েছে সেখান পর্যন্ত, বা কালীগণ্ডকী যে নদী রয়েছে সেখান পর্যন্ত হচ্ছে, যেটাকে আমরা বলছি পশ্চিম হিমালয়। এবং নেপালের এই কালীগণ্ডকী নদী থেকে এবং নেপালের পূর্ব ভাগ পর্যন্ত যে জায়গাটা রয়েছে, বা তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত, এটাকে বলছি আমরা মধ্য হিমালয় বা নেপাল হিমালয় বলেও থাকি এটাকে। এরপরে এই তিস্তা নদী থেকে বা নেপালের যে পূর্ব ভাগ রয়েছে সেখান থেকে এই অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত জায়গাটাকে বলছি আমরা পূর্ব হিমালয়। তো এইভাবে দৈর্ঘ্য প্রস্থের কিন্তু বিভাজন করা হয়েছে। আশা করছি বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে ভিডিওটাকে আবার একবার রিপ্লে করে দেখো, বারবার দেখো, বুঝতে অবশ্যই পারবে। এবং খাতা কলমে ম্যাপ নিয়ে, ভারতের ম্যাপ চিত্র অঙ্কন করে এই জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই তোমাদের সকলেরই এই জিনিসগুলো রিভিশন হয়ে যাবে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যার কাছে যে বইটাই রয়েছে না কেন, সেই বই থেকে কিন্তু তোমরা এখান থেকে ভালো করে শর্ট কোশ্চেনগুলো কিন্তু পড়ে যাবে। সেটা কিন্তু তোমাদের অবজেক্টিভ যে কোশ্চেনগুলো আসবে, সেটা এমসিকিউ হতে পারে বা ওয়ান লাইনারে থাকতে পারে, সেইগুলো ক্ষেত্রে কিন্তু এইখান থেকে অনেকগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বই থেকেই সেগুলো থাকবে, সেই বইগুলোকে তোমরা খেয়ে ফেলো, মুখস্থ করে ফেলো। শর্ট কোশ্চেনগুলোর কথা বলছি, অবশ্যই তোমরা পাবে। এবং এই থিওরিটিক্যাল জিনিসগুলো তোমরা হচ্ছে ম্যাপের মাধ্যমে করে দেখো, এবং বারবার দেখো ভিডিওগুলোকে, বারবার অনেকবার আমি বিভাজন করে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখান পর্যন্ত এই ভিডিওটা থাকলো। পরবর্তীতে আরো বায়ুমণ্ডল যে সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো ভুলে যাওয়ার মতো জায়গাগুলো রয়েছে, সেই সম্পর্কিত ভিডিওগুলো আমি বানিয়ে দেবো, যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তো এই পর্যন্তই থাকলো। এবং যারা চ্যানেলে নতুন আছে, এমন ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও। এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ।